এইবারের ভোটেও কংগ্রেস অভিযোগ করেছে আমাদের প্রচারে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। অধীরবাবু যেটা মনে করতেন যে বহরমপুর শহরটা তার, কিন্তু কংগ্রেস নাকি বিজেপি, কে টাফেস্ট কম্পিটিটর? একদিকে পরাজিত অধীর চৌধুরী, অন্যদিকে আমি, অন্যদিকে সুব্রত মৈত্র। মিলিয়ে নেবেন, 4টি রেজাল্ট বেরোবে, বিজেপির সঙ্গে তৃণমূলের ফাইট হবে। অধীরবাবু কিন্তু কোনো অঙ্কেই এই সিট থেকে বেরোবে না। আপনার যে সিটটা আছে এটা একটা ব্যাটেল গ্রাউন্ড সিট, কখনো আফসোস হয় না যে আমি যদি একটা কনফার্ম সিট পেতাম তাহলে বেটার হতো? বহরমপুর আমার একটা নিজের জায়গা, এখানে আমার ভোটের রেজাল্ট যাই হোক না কেন, বহরমপুর শহর আমার প্রাণ, আমার আত্মা। তার জন্য আমি যেটুকু রাজনৈতিক সুযোগ পেয়েছি চেষ্টা করব সেই সুযোগটাকে কাজে লাগানো। নমস্কার, আজকের এপিসোডের আমাদের অতিথি বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায় মহাশয়। আমরা তার সাথে আড্ডা দেবো তিনি বিধায়ক হলে কি কি প্ল্যান করছেন মানুষের জন্য করার, সেগুলো নিয়ে আমরা আড্ডা দেবো। তার রাজনীতির বেশ কিছু স্টোরি নিয়ে, এবং আড্ডা দেবো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে বা তাদের নিয়ে তার কি মতামত সেগুলো নিয়ে। শুনতে থাকুন আজকের আমাদের পডকাস্ট। দেখুন, বহরমপুরের মধ্যে একটা টাফ ফাইট সিট, সেখানে আপনি আরেকবার লড়ছেন। প্রচার কেমন চলছে সেটা বলুন। প্রচার চলছে, একটা নির্বাচনী প্রচার যেভাবে চলে সেভাবেই চলছে। আর যেহেতু আমাদের এটা বহরমপুর, সেই জন্য এখানকার যে রাজনৈতিক ইতিহাসটা রয়েছে চিরকাল অ্যান্টি এস্টাবলিশমেন্টের মধ্যে রয়েছে, এটা আমাদের একটু বেশি চ্যালেঞ্জ নিতে হয়। এবং আমাদের একদিকে আমি পৌর প্রশাসন প্রতিদিনের রেগুলার সার্ভিস, সেটাকেও আমাকে সার্ভিস রেন্ডার করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন ক্যান্ডিডেট। পাশাপাশি আমি বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে আমি এখানকার মাথা, অর্থাৎ আমি এখানকার যে কোর কমিটি রয়েছে তার আমি কনভেনার। সাংগঠনিক দায়িত্ব আমাকে চালাতে হয়, অর্থাৎ সংগঠন, প্রশাসন এবং তার সঙ্গে আমি ক্যান্ডিডেট ভোটে জেতার যে দায়িত্বটা, সেটাও আমাকে নিজের টিম ওয়ার্ক করে আমাকে তৈরি করতে হয়। আর তার সঙ্গে আমাদের ফুল ফ্লেজে আমাদের কাউন্সিলররা, আমার অর্গানাইজেশন সবাই আমার সঙ্গে অন্তর দিয়ে কাজ করছে। আজ পর্যন্ত এটুকুই আমার কাছে অনেকটা পজিটিভ মনে হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সিটে বলা হচ্ছে যে সব থেকে বেশি প্রচারের চমক যিনি আনতে পেরেছেন তিনি নারুগোপাল মুখার্জি। কেন? এক, সেই রেয়ারেস্ট সিটগুলোর মধ্যে একটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ হেঁটে প্রচার করেছেন। দুই, বিভিন্ন সেলিব্রিটিদের সাথে যেমন দেব বা এনারা আসছেন। তো আপনার এই যে প্রচার, এই যে জনসমাগম, এটা কতটা উৎসাহ দিচ্ছে? আমি এরপরে স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা আসবো। জনসমাগমটা একটা আমাদের তো আলাদা এনার্জি দিচ্ছেই। এই কারণে এটা হওয়ারও কারণ আছে, এই জায়গাটা একদিনে তৈরি হয়নি। বহরমপুরের যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করছি, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেই করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি রেগুলারলি আমাদের খোঁজখবর নেন। অর্থাৎ আমাদের যে চ্যালেঞ্জটা, সেটা যে বহরমপুর শহরে ফিউচার কী, সেই জন্য আমরা বাঁধা ধরা যে ছক আছে, এখানে বেশিরভাগ আমাদের যারা মানুষজন রয়েছে, বেশিরভাগ মানুষজন চাইছে এই বাঁধা ধরা ছক থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন এস্টাবলিশমেন্ট চাইছে। সেটা অবশ্যই আমাদের হাত ধরে, সেই জন্য একটা সিলভার লাইন দেখা গেছে যে আমরা এই সিটটা সাপোজ টু বি উইন, আমরা জিততে পারি। আপনি একবার যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেদিনকে বলছিলেন যে যতটা ওনার নাকি হাঁটার কথা ছিল তার থেকে বেশি কিলোমিটার উনি হেঁটেছেন। এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছিল? এক্স্যাক্টলি ঘটনাটা এরকম হয়েছিল যে দিদি একটা শিডিউল দিয়েছিলেন, দিদি শিডিউলে 2 কিলোমিটার পর্যন্ত থাকে। এটা আমরাও ভাবতে পারিনি, এটা কিন্তু অর্গানাইজও ছিল না। আমরা যারা ছিলাম, আমি, আমাদের জেলার যারা নেতারা ছিলেন,
আমরা দিদির সঙ্গে রোড শো করছি, যে রুট দিয়ে করছিলাম দুপাশে অজস্র মানুষজন, হুম মানে ছেলে মেয়ে নির্বিশেষে 8 থেকে 80 এত মানে আমাদের মাতৃসম মহিলারা ছিলেন, তারা তাদের বাড়ি থেকে দেখতে এসেছিলেন। তারপর আমি দেখলাম যে মমতা ব্যানার্জিকে দেখার জন্য এত মানুষ এখানে জড়ো হতে পারে। ঠিক এইখান থেকেই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, 2 কিলোমিটার শেষ হওয়ার পর আরও 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত দুপাশে কাতারে কাতারে মানুষ, এবং সব স্থানীয় মানুষ, হুম বাইরে থেকে হায়ার করা মানুষ নয়। সেই মানুষগুলো যখন দুপাশে দাঁড়িয়ে আছে, দিদিকে যখন দেখতে চাইছে, দিদিকে যখন একটু ছুতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার দেখা এত মানবিক লিডার যে ওই মানুষগুলোকে তিনি সঙ্গ দেওয়ার জন্য অত পরিশ্রম করছেন। প্রত্যেকটা বিধানসভায় তার আরও কর্মসূচি রয়েছে, হুম তিনি প্রায় আরও 2-3 কিলোমিটার হাঁটলেন, এবং ওই 1.5 ঘন্টার মধ্যে যেভাবে লোকজন জনস্রোত তৈরি করলো, একটা সুনামি তৈরি করলো, এটা আমার মনে হয়েছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক হয়ে কাজটা করছি, এটা আমার বিরাট প্রাপ্তি যে আমি একজন নেত্রীর সঙ্গে যেভাবে, যে নেত্রীর কাছে কাজ করছি, তাকে মানুষ এত ভালোবাসে, এটা পুরো মন থেকে। তারও যেমন ভালোবাসা মানুষের প্রতি, মানে মানসিকভাবে, মানুষেরও সেরকম ভালোবাসা মমতা ব্যানার্জির প্রতি একবারে মানসিকভাবে। এই জায়গাটা আমি ফিল করেছি, এটা আমার কাছে চরম প্রাপ্তি, আমার সৌভাগ্য বলতে পারেন। আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সিট, সেই সিটগুলোর মধ্যে আপনার যে সিটটা রয়েছে সেই সিটটা তৃণমূলের জন্য, মানে দক্ষিণবঙ্গে এরকম আমি আপনাকে বহু সিট বলে যাব যেগুলো তৃণমূলের জন্য খুব সেফ সিট বলা হয়, বা সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় সত্যি। আপনার যে সিটটা আছে, এটা একটা ব্যাটেল গ্রাউন্ড সিট। তো কখনো আফসোস হয় না যে আমি যদি একটা কনফার্ম সিট পেতাম তাহলে বেটার হতো? সেটা অ্যাকচুয়ালি একবার ভেবেছিলাম, হুম না ভাবা হয়নি এরকম নয়, যে অনেক সিট মুর্শিদাবাদে যখন দেখি তৃণমূলে 200-র ওপর সিট, 212টা পাচ্ছে, বহরমপুর থেকে বাইরে বেরোলে পরে সবটাই তৃণমূলের হুম জমি, স্বাভাবিকভাবে আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি এখানে রাজনীতিটা করছি, তো যে কোনো কারণেই হোক না কেন, এখানে যে রেকর্ড দেখাচ্ছে 51 থেকে আপ টু 2024 পর্যন্ত, যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা বড় জমি এই বহরমপুর বিধানসভা কেন্দ্র। কিন্তু যখন আমি মনে করেছিলাম যে অন্য সিট এর জন্য কি একবার আমার প্রপোজাল দেওয়া ঠিক হবে, মাথার মধ্যে 2-একবার এসেও ছিল, কিন্তু আমি অন্য সিট 2-একবার, পাশে বেলডাঙ্গা রয়েছে, সেই সিটগুলোতে 2-একবার আমি নিজে একবার গেছিলাম রাজনীতি করার সুবাদে, সবার সঙ্গে পরিচয় আছে, কিন্তু আমি সেই ফিলিংসটা পেলাম না। কেন? আমি থাকি বহরমপুরে, হুম আমার জন্ম থেকে, পড়াশোনা থেকে আরম্ভ করে আমার কর্মজীবন যেটুকু আমার আজকে দাঁড়িয়ে আছি বহরমপুরের এই শহরকে কেন্দ্র করে, অর্থাৎ এই শহরের প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের মধ্যে, আত্মার মধ্যে গেঁথে রয়েছে। তারা আমাকে ভোট দিক বা আর আপনি না দিক, শহরটা অলিগলি হিসাবে হ্যাঁ, চেনেন। আছি আমি। তার মানে আমি যে বহরমপুরে যে মাটির স্বাদটা আমি পাই, হুম সেটা আমি অন্য জায়গায় আমি পাচ্ছিলাম না। স্বাভাবিকভাবেই আমি অন্য জায়গার কথা আর দ্বিতীয়বার ভাবিনি। যদি পার্টি মনে করে আমাকে বহরমপুরে টিকিট দেবে, যদি না মনে করে অন্য কাউকে টিকিট দেবে, কিন্তু যাকেই দিক না কেন আমি তার হয়ে বহরমপুরের, আমি যে রাজনীতির দলের সঙ্গে জড়িয়ে আছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জমি তৈরি করার জন্য, শহরের সার্বিক উন্নয়নের জন্য আমি আমার সমর্থন, আমার চেষ্টা, আমার
পরিশ্রম সবটাই তার পক্ষে থাকবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন নিজে ক্যান্ডিডেট হয়ে গেলাম, তখন আমার কোনোটাই আর টাফ লাগছে না। এই কারণে লাগছে না যে যখন যে ফিলিংসটা আমার তৈরি হয়েছিল যে বহরমপুর আমার একটা আপনজন, বহরমপুর আমার একটা নিজের জায়গা, এই নিজের জায়গা যেখানে নিজের লোকরা আমাকে সমর্থন করছে, আমাকে ভালোবাসছে, আমার জন্য ঝাঁপিয়েছে, এই যে পাওনা, এই পাওনাটা আমি আর অন্য কোনো জায়গা থাকলে পেতাম না। অর্থাৎ সেখানে আমার আর্টিফিশিয়ালিটি তৈরি হতো, সেখানে আমাকে কৃত্রিমভাবে নিজেকে প্রজেক্ট করতে হতো, বা তারাও আমাকে কৃত্রিমভাবে আমাকে হয়তো অ্যাডজাস্ট করতো, কিন্তু সেটা ঠিক হতো না, আমার ক্ষেত্রে ঠিক হতো না, তাদের ক্ষেত্রেও ঠিক হতো না। সেই জন্য আমি মনে করি আমি এখানে ঠিক, এখানে আমার ভোটের রেজাল্ট যাই হোক না কেন, বহরমপুর শহর আমার প্রাণ, আমার আত্মা। এই বহরমপুর শহরের জন্য আমি সবসময় কাজ করে যাব। তার জন্য আমি যেটুকু রাজনৈতিক সুযোগ পেয়েছি, এটা আমি চেষ্টা করব সেই সুযোগটাকে কাজে লাগানোর। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে ধরুন বিরোধী ভোট, আপনার এই সিটে আপনার টাফেস্ট কম্পিটিটর কে, কংগ্রেস নাকি বিজেপি? কারণ এই দু তিনটে জেলাই এমন একটা জেলা যেখানে কংগ্রেসের একটা শক্তি রয়েছে, কারণ দক্ষিণবঙ্গে প্রায় কংগ্রেসের সেই শক্তি নেই যেখান থেকে তারা সিট বার করে আনতে পারবে। কিন্তু আপনার সিটের ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি, কংগ্রেস নাকি বিজেপি, কে টাফেস্ট কম্পিটিটর? এই মুহূর্তে যদি আমরা পলিটিক্যাল ডেটাগুলো দেখি, মানে রেজাল্টের ডেটাগুলো দেখি, খুব ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এটা ছিল পুরোটাই কংগ্রেসের জমি। 2021 সাল থেকে, আমি যখন 2021 সালে ভোট কন্টেস্ট করি, আমি ভাবতাম যে এখানে তখনকার প্রাক্তন এমএলএ মনোজ চক্রবর্তী এবং প্রাক্তন মন্ত্রী 15 বছর এমএলএ, কংগ্রেসের জমি, তিনিই হয়তো জিতবেন। কিন্তু বিজেপি যেভাবে এখানে জিতে গেল 44% ভোট পেয়ে, তারপর আমার পুরো ধারণাটাই বহরমপুরের উপর চেঞ্জ হয়ে গেছিল। যে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে পলিটিক্যাল থিওরি চেঞ্জ হচ্ছে, কোনো একটা জায়গায় মনে হচ্ছে মানুষের পলিটিক্যাল নেচার পরিবর্তন হচ্ছে। এবং সেখানে আমি দ্বিতীয় স্থানে থাকলে পরেও, যেহেতু বিজেপি উইন করেছিল, আমি এটাকে অ্যানালাইসিস করেছি, চিন্তা করেছি, ঠিক আছে বিভিন্নভাবে এটাকে বিজেপি এখানে মানুষ পছন্দ করছে, ধরে নিলাম। সেই সময় দাঁড়িয়ে পরবর্তী সময় যখন মিউনিসিপ্যালিটি ভোট করলাম আমি 2022 সালে, তখন আমার মেন কম্পিটিটর হয়ে গেল কংগ্রেস। কংগ্রেস পেল 38% ভোট, আমি পেলাম 52% ভোট। বিজেপি 11 না 12% ভোট পেল। তারপর আমি ভাবলাম যে বিজেপির ভোটটা তাহলে অ্যাকচুয়ালি ওটা একটা ফ্লোটিং ভোট ছিল, একটা হাওয়া ছিল, অ্যাকচুয়ালি রাজনৈতিক কোনো বেস ছিল না, সংগঠন ছিল না, এটা হাওয়াটা কেটে গেছে। ঠিক তারপরে আমি পঞ্চায়েত ইলেকশনগুলো যখন করলাম, মানে অর্থাৎ আমাকে পার্টি দায়িত্ব দিয়েছিল বহরমপুর বিধানসভার অন্তর্গত যে কটি গ্রাম আছে, পঞ্চায়েত আছে, তাতে ক্যান্ডিডেট দেওয়া থেকে শুরু করে জেতানো থেকে শুরু করে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল। এবং সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছিল। সেই সময় যে অভিযোগগুলো করা হয় ছাপ্পা মেরে ভোট হয়েছে, এগুলো কিন্তু নয়। ভাকরি 1, মনীন্দ্রনগর, এগুলো হার্ডকোর, আপনার কি বলবো, মানে হিন্দু ওরিয়েন্টেড জায়গা, যেখানে 90% হিন্দু পপুলেশন, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা হয়েছিল। 22 সালে মিউনিসিপ্যালিটি ভোটে আরবানে আপনার বিজেপির ভোট পার্সেন্টেজ 44% থেকে 12% দাঁড়িয়ে গেল। আর 23-এ যখন পঞ্চায়েত করলাম, সেই পঞ্চায়েতগুলোতে বিজেপি ফার্স্ট পজিশনে, তৃণমূল সেকেন্ড পজিশনে বিজেপি হয়ে গেল, কংগ্রেস 3 নম্বরে চলে গেল। তার মানে বিজেপি আবার দেখছি ওখানে আপরাইজ করছে। এখন 24-এর ভোটটা আবার যখন এমপি ভোট হলো, 24-এর ভোটে এখানে আমার ধারণা ছিল, মানে আমার ব্যক্তিগত ধারণা ছিল, যে যেহেতু অধীর চৌধুরী এখানে এস্টাবলিশড দীর্ঘদিনের এমপি ক্যান্ডিডেট,
উইনিং মানে এমপি, সিটিং এমপি, এবং তাকে স্বাভাবিকভাবে 2019 সালে মানুষ ভোট দিচ্ছে 75%, 75%। বহরমপুর বিধানসভায়। বহরমপুর, শুধু বহরমপুর বিধানসভায় 75% ভোট দিচ্ছে, তার লিড ছিল 90,000। আমরা ভাবলাম যে হয়তো বিজেপি যেই দাঁড়াক না কেন, অধীরবাবু হয়তো এখানে আবার অন্তত 60-65,000 ভোটে তিনি লিড করবেন। আমাকে আইপ্যাক তখন জিজ্ঞেস করেছিল যে বহরমপুর থেকে কত ভোটে লিড করবে। তো আমি বলেছিলাম যে অ্যারাউন্ড 60-65 মতো। ওনারা তখন বলেছিলেন যে না, হবে না, কারণ ভোট সেপারেট হবে, বিজেপিও এখানে একটা ফিক্সড ভোট আছে, সেটা পাবে। যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম যে অধীরবাবুর যে 75% ভোট, সেটা 47%-এ নেমে গেল। বিজেপির ভোটটা যেটা 10%-12% ছিল, সেটা 40%-এ চলে গেল। অর্থাৎ পুরো অ্যাসেম্বলিতে যেটা দাঁড়ালো, কংগ্রেসের সঙ্গে বিজেপির ফারাক মাত্র 7,000 ভোটে দাঁড়ালো, 7,000। যে লোক বিধানসভায় অধীর চৌধুরী যখন এমপি ছিলেন 2019 সালে, তিনি লিড করেছিলেন 90,000, সেই বিধানসভায় উনি লিড করলেন 7,000। অর্থাৎ একসঙ্গে 83,000 ভোট আপনার চলে গেল কংগ্রেস থেকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 2026-এর যে ইলেকশন আমরা কন্টেস্ট করছি, একদিকে পরাজিত অধীর চৌধুরী, অন্যদিকে আমি সিটিং চেয়ারম্যান তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিধায়ক সুব্রত মৈত্র। আমরা আমাদের ভোট অবভিয়াসলি বাড়াবো। আমাদের যে টোটাল ভোট 2,40,000, তার মধ্যে তৃণমূলের যে কোর ভোট আছে, সেই কোর ভোট আমাদের একটা অলরেডি তৈরি হয়ে আছে। সেই ভোট সংখ্যাটা আপনার প্রায় অ্যারাউন্ড 25% ভোট আমরা এমনি আমাদের জেনারেল পার্টির ভোট আছে পাবো। আর অধীরবাবু কন্টেস্ট করলেও এখানে যেহেতু তার ভোট 2019-এর পর থেকে ক্রমশ আপনার ডাউন হয়েছে, অর্থাৎ কংগ্রেসের ভোট, তিনি লিডার, যে বিধানসভায় 90,000-এর লিড ছিল, সেই বিধানসভা আস্তে আস্তে তার যে ভোট ব্যাংক, কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে দখল নিয়েছে তৃণমূল এবং বিজেপি। তাহলে আক্ষরিক অর্থেই অধীরবাবু কিন্তু কোনো অঙ্কেই আপনার এই সিট থেকে বেরোবে না। এটা আমার মানে অ্যাসেসমেন্ট, মিলিয়ে নেবেন। 4 থেকে রেজাল্ট বেরোবে, বিজেপির সঙ্গে তৃণমূলের ফাইট হবে। এই যে 22-23 হাজার ভোটের একটা লিড, মানে যেটা গ্যাপ ছিল গত বছরে আপনাদের সাথে বিজেপির, আপনি কিভাবে এক্সপেক্ট করছেন যে কংগ্রেসকেও পিছিয়ে রেখে বা বাদ রেখে, বিশেষ করে গত বছর যখন কংগ্রেসের অধীর রঞ্জন বাবুর মতো একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন না, এবারে আছেন, সেই হেভিওয়েট প্রার্থীকে রেখে কোন ক্যালকুলেশনে 22-23 হাজার লিড মেক আপ করে আপনি জিততে পারেন? কেন মানুষ আপনাকে ভোট দেবে? এখানে যেটা সম্ভাবনাটা এরকমভাবে, যেটা আমরা বুঝেছি, এখানে বিজেপির সেন্টিমেন্ট আছে, ভালো কথা, সেটা নিয়ে এই মুহূর্তে আমার মানে আলাদাভাবে বিশ্লেষণ করার কোনো জায়গা নেই। সেন্টিমেন্ট আছে, কিন্তু বিজেপির এখানে সেন্টিমেন্টটা নেগেটিভ করেছে এখানকার যিনি স্ট্যান্ডিং বিধায়ক রয়েছেন তিনি যখন হাওয়াতে জিতলেন, অর্থাৎ যে বিজেপির মানে একটা পোলারাইজেশন হাওয়ায় জিতলেন, সেই জেতাটার পর যদি ধর্ম নিয়ে রাজনীতিটাই যদি বিজেপির লাইন হয়, তাহলে সেটাকে বাঁচিয়ে রাখতে হতো এখানকার বিধায়ক। সেই বিধায়ক তারপর 4.5 বছর তিনি ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ আর তার সঙ্গে কারোরই যোগাযোগ হলো না, যারা তার সঙ্গে সেই ইমোশনের সঙ্গ দিয়েছিল।
ফলত যেটা দাঁড়ালো আজকের দিনে দাঁড়িয়ে, তার জন্য যারা বিজেপির ভোটার যারা ছিল তারা এখন একটা মানে দাঁড়িয়ে রয়েছে, তারা ভাবনা চিন্তা করছে যে আদৌ বিজেপির সেন্টিমেন্ট তাদের মধ্যে রয়েছে, কিন্তু বিজেপির সেন্টিমেন্ট নিরিখে যাকে ভোট দেবে সে তো আবার 5.5 বছর 4.5 বছর আসবে না। তাহলে ডেভেলপমেন্ট তো একটা পার্ট, সেটাও ধরছি না, মিনিমাম যে যোগাযোগ রাখা দরকার, মিনিমাম যে কমিউনিকেশন করা দরকার একজন জনপ্রতিনিধি হিসেবে, সেটাও তার কাছ থেকে পায় না। ফলত এই যে ভোটাররা, অর্থাৎ যারা এখনো পর্যন্ত স্টেলমেট কন্ডিশনে দাঁড়িয়ে আছে, যারা এখনো পর্যন্ত ডিসিশন কী নেবো ভাবতে পারছে না, তাদের কাছে এই মুহূর্তে বেটার অপশন হচ্ছে আমি, অর্থাৎ মানে আমাদের যারা পার্টির বিভিন্ন সৈনিকরা যারা আছে তাদের কাছে তারা যাচ্ছে। এই কারণে বলছি তারা কংগ্রেসের কাছে যাবে না। এই কারণে যারা বিজেপিতে ভোট দিয়েছিল কতবার, তাদের তো একটা আশা ছিল যে বিজেপি গভর্নমেন্টে আসবে তৃণমূলকে সরিয়ে, তাহলে তারা বিজেপিকে সরকারে দেখতে চেয়েছিল। অর্থাৎ এবারও যারা এখানে ওই আমাদের বিধায়কের জন্য যারা এরকম দাঁড়িয়ে আছে, একটা হ্যাঙ্গিং পজিশনে দাঁড়িয়ে রয়েছে যে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না, নিশ্চয়ই তারা হয় তৃণমূল থাকবে গভর্নমেন্টে অথবা বিজেপি থাকবে। যদি বিজেপির প্রতি মোহভঙ্গ হয়, এটা অনেকটা হচ্ছে যেটা আমাদের কাছে আসছে যে ওদের বিধায়কের জন্যই মোহভঙ্গ হলে পড়ে, বা ওরা বিজেপিকে ভোট দিয়ে ক্লান্ত হয়ে গেছে যে এরা গভর্নমেন্টে আসবে না, তাহলে তারা স্বাভাবিকভাবে সরকারে তৃণমূল থাকবে, এটা ধরে নিয়েই আসছে। অর্থাৎ যারা বিজেপির ভোটার তারা যে কোনো কারণেই হোক না কেন, তাদের মধ্যে যে হতাশা, তাদের ক্যান্ডিডেটকে নিয়ে যে হতাশা, তাদের এমএলএকে নিয়ে যে হতাশা ছিল, সেটা অন্তত রিভার্স করছে আমাদের দিকে, এবং যার ফলে আমরা এখানে ডাউট অফ বেনিফিটে আমরা অ্যাডভান্টেজ আমরা মানে পাচ্ছি। কিন্তু আপনি আপনি যে পরিষেবার কথা বলছেন বা যে সংগঠনের কথা বলছেন, তার সাথে তো এটাও বাস্তব যে একটা অ্যান্টি ইনকমবেন্সিরও একটা ব্যাপার থাকে। একটা সরকার যে 15 বছর ধরে রয়েছে, আমি প্রমাণিত বলছি না, কিন্তু অভিযোগ উঠে এসছে বিভিন্ন দুর্নীতি বা ইত্যাদির। কিন্তু এই যে পরিষেবা দেওয়াটা যেমন একটা পজিটিভ হতে পারে, সেরকমভাবেই 15 বছর থাকা বহু মানুষ তার এক্সপেকটেশন অনুযায়ী পরিষেবা পাননি, সেই অ্যান্টি ইনকমবেন্সিটাও তো কাজ করতে পারে। পরিষেবা পাইনি, এখানে অ্যান্টি ইনকামেন্সি খুব একটা বেশি থাকবে না, থাকবে কিন্তু কম থাকবে, খুব মানে মেজর কিছু থাকবে না। এই কারণে আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে প্রায় আমার বিধানসভার 300টি বুথ, গোটা পশ্চিমবঙ্গে 80,000 বুথেই কাজগুলো হয়েছে। আমাদের সরকার তো খুব প্ল্যানিং ওয়েতে কাজগুলো করে, তার মানে 80,000 গলিতে কাজগুলো হয়েছে। তাহলে আমার বিধানসভার মধ্যে 300টি বুথ আছে, 300টি বুথে আমার পাড়া আমার সমাধানে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে, অর্থাৎ 10 লক্ষ ইন্টু আপনার 300 বুথ, 30 কোটি টাকার কাজ হয়েছে। এবং সেটা এখনো পর্যন্ত 80% হয়ে গেছে, 20% কাজ বাকি আছে, চলছে। তার মধ্যে লাইট আছে, রোড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ড্রেন রয়েছে, এগুলো রয়েছে। তাহলে কাজের জায়গাটায় মানুষ যে খুব একটা বেশি পরিষেবা পাচ্ছে না, এই জায়গাটা মানুষের খুব বেশি ক্ষোভ নেই, থাকবে, সেটা কম থাকবে। অন্যদিকে অ্যান্টি ইনকামবেন্সি নিশ্চয়ই থাকবে, এটা ডেফিনেটলি এটা উপেক্ষা করার জায়গা নেই। এবং দুর্নীতি, এটা নিয়েও আপনার ইস্যু থাকবে, কারণ এস্টাবলিশমেন্টে যে থাকে তার কিছু ড্রব্যাকস থাকবে, সেটা আমাদের দলের মধ্যেও রয়েছে। সেগুলোর জন্য আপনার যেমন পার্থ চ্যাটার্জি যে ইস্যুটা, সেটা এবং চাকরির স্ক্যাম, এগুলো নিয়ে আরবান এলাকায় যেহেতু আমরা পলিটিক্স করছি, এখানে মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়ের হার বেশি, তাদের মধ্যে এটা একটা প্লে করবে যে রিগার্ডিং এসএসসি বা রিগার্ডিং করাপশন, তাদের ভবিষ্যৎটা কোন জায়গায়। তারা যদি একজন সরকারের মন্ত্রীকে দেখে এরকমভাবে দুর্নীতিগ্রস্ত বা এরকম একটা স্ক্যাম, স্বাভাবিকভাবে সেই দায়টা সরকার এড়াতে পারে না। কিন্তু দেখতে হবে সেই দায়টা যেমন সরকার মানে অ্যাভয়েড করছে, ইগনোর করছে না, সরকার সেই দায়টা নিয়ে তার পরের স্টেপগুলো ফাংশন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে যে এসএসসিগুলো যেগুলো হলো সুপ্রিম কোর্টের ডাইরেকশনে, সেগুলো নির্ভুলভাবে কমপ্লিট হলো, সেখানে আপনার এনগেজমেন্টগুলোও হলো পুরোপুরি ঠিকঠাকভাবে। পাশাপাশি আরও যে মানে কাজের স্কোপ তৈরি করার জন্য যে নোটিফিকেশন, সেগুলো আপনার পরবর্তীকালে যে মানে অনগোয়িং প্রসেস, তাহলে একটা যে নিশ্চয়ই একটা প্রতিষ্ঠানে ভুল হতে পারে, ভুল
ব্যাপক কেলেঙ্কারি আছে বিজেপি গভর্নমেন্টের আমল, তাও বিজেপি এসেছে ক্ষমতায়। আপনার ইউপি গভর্নমেন্টের প্রথম দিকে আপনার মানে কানিমজি থেকে শুরু করে যারা অ্যালি পার্টিগুলো ছিল তাদের মধ্যে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি রয়েছে। তাহলে দুর্নীতি আবার ইউপিএ মানে প্রথম বিজেপি গভর্নমেন্টের সময় জর্জ ফার্নান্ডেসের যে আপনার ওই তেহলকা কাণ্ড আছে, হুম। এটা আপনার যতদিন আপনার গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টে 90% মানুষ ঠিক হলে পরেও আপনার 10% মানুষ করাপ্টেড হবেই। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, এটা কি একটা ফ্যাক্টর? দেখুন, অদিতদা এখানে তো মানে দীর্ঘদিনের লিডার, হুম। এটা তো মানে আমার অদিতদাকে লিডারশিপ পছন্দ হোক না হোক তার উপর তো যায় আসে না। হুম। অদিত চৌধুরী বহরমপুরের সাংসদ 1999 সাল থেকে এবং তার মেয়াদ 2024 সাল পর্যন্ত। আমার পছন্দ হোক না হোক তিনি এখানকার সাংসদ ছিলেন। হুম। অর্থাৎ সেই জায়গা থেকে তার যে গ্র্যাভিটি, তার যে ওয়েট এবং তার যে রাজনৈতিক ম্যাচিউরিটি, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী এবং রাজনীতির মানে ছাত্র হিসেবে কখনোই মানে এই জিনিসগুলো ইগনোর করতে পারবো না। হুম। তাহলে আমাকে এটাকে মাথায় রেখেই আমাকে রাজনীতিটা করতে হচ্ছে এবং আমার ভোট ফাইট করতে হচ্ছে, আমার পক্ষে ভোট হুম। মানে করাতে হচ্ছে। অধীর চৌধুরীর ব্যাপারটা কি হয়েছিল, এস্টাবলিশমেন্টের মধ্যে তিনি 25 বছর ছিলেন। এখন আমরা এস্টাবলিশমেন্টের মধ্যে যারা জানি থাকলে পরে তার তো একটা পতন হয়, কিন্তু তার সঙ্গে সাথে লিগাসি সেট করে দিয়ে যায়। অর্থাৎ তার ইনহেরিটেড কে হবে সেটা একটা প্রোগ্রাম করে দিয়ে যায় এবং তাকে প্রমোট করে দিয়ে যায়। যেমন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে করেছে, প্রিয়াঙ্কা গান্ধীকে করেছে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী হয়তো তার পরের জেনারেশনকে করবে। এরকমভাবে অদিতদা দীর্ঘদিন থেকে কংগ্রেসের, যখন এটা কংগ্রেসের জমি ছিল, হুম। অদিতদা যদি সিপিএম করতেন এখানে বহরমপুরে তিনি কতটা এস্টাবলিশ হতেন এটা নিয়ে আমার প্রশ্ন থেকে গেল। কংগ্রেসের জমি অদিতদার আসার আগে থেকেই এখানে চিরকালই কংগ্রেসের জমি ছিল, 67 থেকে কংগ্রেসের জমি। হুম। অদিতদা এখানে রাজনীতিতে এসেছে, আপনার বহরমপুরের রাজনীতিতে এসেছেন উনি 1999 থেকে এমপি ভোটে। তার আগে নবগ্রামে বিধায়ক ছিলেন, প্রথমবার হেরেছিলেন 1991 কংগ্রেসের দাঁড়িয়েছিলেন নবগ্রামে, 1451 ভোটে হেরেছিলেন। 96 তিনি জিতেছিলেন, সেটা 2 বছর করার পর যখন 99 ভোট হলো তারপর তিনি সেখানে বহরমপুরের অ্যাকচুয়ালি মানে রেগুলার রাজনীতির সঙ্গে, অফিসিয়াল রাজনীতির সঙ্গে তিনি জড়ালেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দীর্ঘ সময় তিনি পার করেছেন। তার যেটা ড্রব্যাক, যেটা আমরা কংগ্রেস করতে গিয়ে যেটা বুঝেছিলাম, এই রকম তিনি পার্টির ভবিষ্যৎটা তিনি দেখেননি আপনার। সেই জন্য গোটা আজকে জেলা জুড়ে তার যে এক্স সভাধিপতি জেলার, যেটা প্রদেশের যে নেতা শিলাদিত্য হালদার, আসিফ ইকবাল যিনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়েন করেন ফারাক্কার, হাসানুজ্জামান বাপ্পা ছাত্র পরিষদের নেতা এবং কংগ্রেসের লিডার, তিনি কিন্তু তার পিরিয়ডে তিনি কিন্তু কংগ্রেসে তার নেক্সট কে হবে তিনি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করেননি। তৈরি না করার কোনো ব্যাপার ছিল না, অনেক লিডার ছিল কংগ্রেসের, তৈরি করেননি। তো এটা তার মনে হয়েছিল যে যতদিন অধীর চৌধুরী থাকবে ততদিন কংগ্রেস থাকবে, এটা তার মনে হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি যে কংগ্রেসের আশ্রয় নিচ্ছেন, কারণ একটা ব্যক্তি কখনো একটা অর্গানাইজেশন থেকে বড় হতে পারে না, হুম। বিশেষ করে মানে আপনার কংগ্রেসের মতো দলের, যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, যেখানে প্রচুর রক্তের ভিত্তিতে, প্রচুর লড়াইয়ের ভিত্তিতে, প্রচুর সংগ্রামের ভিত্তিতে কংগ্রেসটা প্রতিষ্ঠা পেয়েছিল। যে কংগ্রেসে আপনার মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে শুরু করে, যে কংগ্রেসের জন্য প্রাণ গেছে ইন্দিরা গান্ধী, আপনার রাজীব গান্ধী থেকে শুরু করে মহাত্মা গান্ধীরও পর্যন্ত। তাহলে এই যে একটা দীর্ঘ সংগ্রাম, এই মানে এত বড় একটা কন্ট্রিবিউশন দেশের লোকের, যেটা গোটা পৃথিবীর লোক যাদেরকে মানে চেনে এই পার্টি সম্পর্কে তারা জানে, এত লার্জেস্ট পার্টি, এত মানে ওল্ড পার্টি, সেই পার্টিকে তিনি বাড়াতে ইচ্ছাকৃতভাবে যে করলেন না, আলটিমেটলি এই পার্টিকে তিনি যদি বাড়াতেন তাহলে আজকে তার এই অবস্থাটা হতো না। এখানে কংগ্রেসের পক্ষ থেকে আরেকটা অভিযোগও আসছে, সেটা হচ্ছে যে যদি আমরা এতটাই অপ্রাসঙ্গিক হই, হুম,
আহ, তাহলে এইবারের ভোটেও কংগ্রেস অভিযোগ করেছে যে আমাদের প্রচারে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগটা আসছে। এটা কি ডেফিনেটলি আপনি ডিনাই করবেন, কিন্তু বিভিন্ন জায়গায় যে ছবি বা ভিডিও এসছে একদম কি এড়িয়ে যাওয়া যায়? ডেমোক্রেসিতে আপনার যেখানে নরেন্দ্র মোদীকেও গো ব্যাক স্লোগান দেয়, অর্থাৎ আমার একটা জায়গা এখানে দেখুন, চিন্তা করুন, অধীরবাবুকে যখন প্রচারে যাচ্ছেন তাকে কিন্তু বাধা দেয়নি কেউ। আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনটা বুঝতে হবে। অধীরবাবু যেটা মনে করতেন যে বহরমপুর শহরটা তার, নিশ্চয়ই তার, তিনি বহরমপুর শহরের নাগরিক। তার সঙ্গে সঙ্গে বহরমপুর শহরটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের, যারা সিপিএম করে তাদেরও, যারা বিজেপি করে তাদেরও, হুম। বা যারা আপনার কোনো পার্টি করেন নোটাতে ভোট দেয় তাদেরও। তার যে মেন্টাল যে সেট আপটা হয়ে রয়েছে, তিনি একটা সময় বহরমপুরকে যেভাবে চালিয়েছিলেন রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, গোটা শহরটা তার, অর্থাৎ তিনি যে দিক দিয়ে যাবেন প্রচার করতে, সেখানে দ্বিতীয় কোনো বিকল্প থাকবে না, কোনো অল্টারনেটিভ কোনো পার্টি থাকবে না, হুম। হুম। বা কেউ থাকবে না। হুম। অধীরবাবু মনে করছেন যে তার উপর অত্যাচার হচ্ছে, তাকে টর্চার করছে, তিনি তার স্ট্র্যাটেজিক্যালি তিনি তার ফোর্স সিকিউরিটিগুলো বাড়িয়ে নিচ্ছেন নরেন্দ্র মোদী বা বিজেপিকে ম্যানেজ করে, মনে হয়, বা কাউকে ম্যানেজ করছেন ওখানে কান্নাকাটি করে। এবং তার ফলে যেটা করছে, সেই সিকিউরিটি বলয় দিয়ে তিনি যখন মুভমেন্ট করছেন, তার লোক 50টা, সিকিউরিটি 100টা, অর্থাৎ 150 লোককে তিনি প্রমোট করে এলাকার লোকের কাছে সুকৌশলে এই মানে আপনার কি বলবো নির্বাচনী বৈতরণীটা, তার যেটা একটা ভ্যাকুম ছিল জায়গাটা, মানে লোকজন পাচ্ছিল না, লোককে সোয়াপ করছে তার কাছে, এতটা আছে। এবং তিনি খুব একটা কি বলবো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে তাকে এত সিকিউরিটি বলে দিয়ে রাখা হয়েছে। ফলে সবটাই তার রাজনৈতিক স্ট্র্যাটেজিতে ব্যবহার করার জন্য তিনি যেগুলো করছেন, এই অভিযোগগুলো তাকে করতেই হবে, না হলেও করতেন তিনি। তা তার রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করার জন্য তার কাছে মানুষ নেই, তার কাছে সার্ভিস দেওয়ার কিছু নেই, তার কাছে কোনো কমন ম্যানিফেস্টো নেই যে তিনি ভোটে জিতে কী করবেন, এজেন্ডা নেই। তার কাছে রয়েছে মানে তার জীবন দর্শন শোনানোর কিছু হচ্ছে আপনার কথা, এবং তার সঙ্গে রয়েছে স্ট্র্যাটেজিক্যালি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে তার চলাফেরা। আপনি একটা কথা বলুন যে এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতাগুলোর বাইরে আপনারা বহরমপুরে যারা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছেন, মানে একসাথে বলতে বিভিন্ন দল হলেও তো একটা সহাবস্থান থাকে, ব্যক্তিগত সম্পর্কগুলো কিরম থাকে? ব্যক্তিগত সম্পর্ক, এখানকার এমএলএ বিধায়ক তার কাজের জন্য মাঝে মাঝে ফোন টোন করে আমাকে। আগে কাউন্সিলর ছিল আমাদের, উনি দুবার কাউন্সিলর ছিল, কংগ্রেসের ছিল একবার, দুবারই কংগ্রেসের ছিল। এমনি কোনো প্রয়োজন থাকলেও ফোন করে। ক্ষুদিরাম পাঠাগার একটা এনজিও চালায়, কোনো যদি ব্লাড ডোনেশন ক্যাম্পে জলের গাড়ি লাগে আমরা দিয়ে দিই, কোনো যদি ডোনেশন চাই সেটাও দিয়ে দিই। আর আমাদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা খুব বেশি মানে কি বলবো ওটাকে হার্ড পলিটিক্স আমরা করি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি ধারুবাবু, সেটা হচ্ছে যে একটা ক্লিপ আমরা বোধহয় গোটা বাংলা জুড়ে ভাইরাল হয়ে গেছিল, মানে এতটাই যখন কথা হচ্ছে যে আপনার আর অধীরবাবুর একটা দ্বৈরথ মিউনিসিপ্যাল ভোটের আগে, সম্ভবত কি হয়েছিল সেদিনকে ঘটনাটা? মিউনিসিপ্যালিটি ভোটটা তো কাউন্সিলররা কন্টেস্ট করছিল, আমিও কন্টেস্ট করছিলাম তার মধ্যে। উনি তো কন্টেস্ট করছিলেন না, উনি মানে 27 নম্বর ওয়ার্ডে ওনার এক দাঁড়িয়েছিল, গোপালদা বলে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, আমাদেরও ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল। যা হয় ইলেকশনে আপনার কিছু কিছু তো ধরুন অন্ধ সমর্থক থাকে, সেখানে কংগ্রেসেরও আছে, বিজেপিরও আছে, তৃণমূলেরও আছে। হয়তো ভোটেই বলেছিল যে এবার ভোটে জিতবে কে, নারুগোপাল মুখার্জি ছাড়া আবার কেটা বলেছিল, সেটা তার কোনো সমর্থকের হয়তো পছন্দ হয়নি। সেই সমর্থক আমাদের সমর্থককে গালমন্দ করেছিল, আমাদের সমর্থকও একটু বেশি ছিল, তাকেও হচ্ছে আপনার হয়তো কিছু গালমন্দ করেছিল। এটাকে কেন্দ্র করে রাত্রি 11টার সময়, 11:30টার সময় উনি চলে যান, এবং সেটাকে যত রকমভাবে এটার মানে কি বলবো মিডিয়া এক্সপোজার করা যায়, যত রকমভাবে এটার ফুটেজ নেওয়া যায়, যত রকমভাবে এটার একটু মেরিট বাড়ানো যায়, তার জন্য একবারে ডিজি থেকে আরম্ভ করে, তখন মনোজ মলব্য ডিজি ছিলেন, তাকে ফোন টোন ইত্যাদি ইত্যাদি করা,
তারপর আরও যাকে যাকে যা যা করার, ইলেকশন কমিশনকে, সৌরভ দাস সেই সময় ছিলেন মনে হয়, ইলেকশন কমিশনকে, মানে এটার মানে একটা বাচ্চা ছেলে দুজন, মানে তার হয়তো ভোটে নাম উঠে 18-20 বছর বয়স হবে, সেখানে এমন দুজনকে অ্যাঙ্গেল, আমাদের যে ছেলেটা ছিল সেটাও পড়াশোনা করা ছেলে, তাকে সেই ক্রিমিনাল মানে টাইটেল তৈরি করে দেওয়া, আর্মস তার গুজে দেওয়া, মানে তাকে তিনি আর্মস নিয়ে তাকে ইয়ে করছিল, তার লোককে মারতে গেছিল, ইত্যাদি ইত্যাদি সব অভিযোগগুলো করে। আমি তখন যাই। আমি প্রথমে একটা সময় রাজনীতি করেছি তার সঙ্গে, খুব কাছেরও ছিলাম না। আমি রাজনীতি করতাম, আমি ব্যক্তিগত প্রয়োজনে কোনোদিনই যাইনি। কোনোদিন যদি কথা হয় ওনাকে জিজ্ঞেস করবেন, যে মিডিয়ার মধ্যে দিয়ে ওপেন বলছি, এই নারুগোপাল মুখার্জি বা তার পরিবার, ফ্যামিলি, তার চাকরি বাকরির প্রয়োজনে, তার ব্যবসার প্রয়োজনে, তার পলিটিক্যাল কোনো এস্টাবলিশমেন্টের প্রয়োজনে হুম। উনি ততদিন ছিলেন। ওনার সময় থেকেই আমরা রাজনীতিতে, আমার ভোটের নাম ওঠে 98 সাল থেকে। মিউনিসিপ্যালিটি ভোট তখন থেকে করেছি, এমপি ভোটও তার জন্য করেছি। কোনো দিন আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে বা আমার নিজস্ব কোনো কেরিয়ারের প্রয়োজনে তার কাছে গেছি কিনা, হ্যাঁ, পার্টি করতাম, পলিটিক্যাল মানুষের, আমি ছাত্র পরিষদ করতাম, যুব কংগ্রেস করতাম, ইত্যাদি করতাম। তো পার্টির প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে, অর্থাৎ তারই সংগঠনের প্রয়োজনে, তারই ভোট ব্যাংকের প্রয়োজনে স্বাভাবিকভাবে যে লিডার তিনি, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার প্রয়োজন হতো। কারণ কী কাজ হচ্ছে না হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, তাকে জানানো বা তার দৃষ্টি আকর্ষণ করা আমাদের মনে হয়েছিল সে সময় দরকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তার জন্য যেতাম। তো সেই যাওয়াটা কোনো অন্যায় নয়। তো তিনি সেটাকে ব্যাখ্যা করেন যে, কোন একটা চ্যানেলে বলেছিলেন মনে হয়, যে তার নাকি হচ্ছে তার ঘরে ঢুকতে গেলে আমাদের নাকি মাধ্যম নিতে হতো। তো তার সঙ্গে মাধ্যম তো আলাদা ব্যাপার নয়, কোনো মাধ্যম নেওয়ার প্রয়োজনটা কি থাকবে? আমি যদি কিছু আমার পার্সোনাল বেনিফিটের জন্য যেতাম, তাহলে পরে আমার মাধ্যমকে ধরতে হবে, মানে ব্রোকার ধরতে হবে অ্যাকচুয়ালি। আমি তো যেতাম তার জন্যই, তার সংগঠন ঠিক করার জন্য, বা তার সংগঠনের কোনো, বা আমাদের কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়েছেন তার কাছে সাজেশন চাওয়ার জন্য। তো যাই হোক, এইসব ব্যাপারগুলো ওনার মধ্যে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন মানে ওনাকে প্রশ্ন করি, যে তখন আসছিলেন, তখন তিনি বিরোধী দলনেতা, এরা দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আসছে, আমার অন্তত আমার অ্যাপ্রোচটা ঠিক থাকা দরকার। তা আমি বললাম যে উনি এলেন, আমরা সব ছেলেরা ছিলাম সব ওখানে। আমি আমাদের ছেলেগুলোকে বললাম যে উত্তেজনা না হয়, উনি অনারেবল আমাদের এমপি এখানকার, উনি বিরোধী দলনেতা, এবং উনি আমাদের সকলের গার্জেন। উনি কি বলতে চাইছেন সেটা মন দিয়ে শুনি। উনি দুম করে আমাকে বললেন ওখানে, যে কী ব্যাপার? তাই বলল, কী ব্যাপার? আমি বললাম না, আপনি বলুন না। তাই বললাম যে এখানে ইয়ে হয়েছে, এখানে কি হয়েছে বিষয়টা আপনি বলুন এখানে। তাই বললো, তোমার কথা শোনা আমাকে চলতে হবে নাকি? হঠাৎ থ্রোয়িংটা দেখুন। তো একটা সিনিয়র পলিটিশিয়ান, একজন, মানে তার অপোজিশন হলে পরেও, তার জুনিয়র পলিটিশিয়ানের সঙ্গে তার অপোজিশন হলে পরেও, মানে কি টোনে কথা বলা দরকার সেটা মানে তিনি এরকমভাবে দেখালেন ওখানে। তো ওরকমভাবে দেখানোর পর আমরা হচ্ছে আমি ধৈর্য ধরে শুনছি, যে তিনি দেখছি একটার পর একটা ওই একই তার স্টাইলে, মানে আমি অধীর চৌধুরী, আমি মানে বিশাল একটা বড় দাদা, আমাকে দাদা মানে একটা, মানে কি বলবো, ওটাকে কি বলবো, রবিনহুড, আমি বিরাট একটা মাস্তান আগে ছিলাম, আমাকে সবাইকে ভয় পেতে হবে, মানে বাধ্য, মানে এটাকে আগের যে, মানে যে তিনি তার যে চেহারাটা সেটা দেখানোর চেষ্টা করেছিলেন। উনি বুঝতে পারেননি যে দিনের শেষে ওনার শক্তি ক্ষয় হয়েছে, আমাদের শক্তি বেড়েছে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে আমাদেরও সাহস বেড়েছে এবং আমরাও শক্তিশালী হয়েছি। তারপর যা হয় তা হলো, আমাদের সঙ্গেও কিছু কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হওয়ার পর ওনাকেও বুঝিয়ে দিলাম যে দেখুন, মানে দুটো দিক আপনি করছেন। একদিক দিয়ে আপনি বেশ মানে এই মেরিটটাকে একবারে হাই মেরিট দেওয়ার চেষ্টা করছেন, ডিজি থেকে আরম্ভ করে
মুখ্যমন্ত্রী পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস কতটা খারাপ, এটা আপনার পলিটিক্স হচ্ছে, যাতে পুলিশ দিয়ে এইখান তৃণমূলের যারা ওয়ার্কার তাদেরকে আপনি ডিস্টার্ব করতে পারেন। অন্যদিকে আবার নিজের গ্রাউন্ডে নিজে আবার যে ইমেজটা, মাস্তানি ইমেজটাকে, সেটাকে প্রমোট করার চেষ্টা করলেন। তা দুটোই হচ্ছে ফ্লপ হবে, দিনের শেষে সত্যের জয় হয়, সেটাই হয়েছে। আমার শেষ প্রশ্ন আপনাকে থাকবে, সেটা হচ্ছে যদি আপনি জিততে পারেন, দীর্ঘদিন আপনি চেয়ারম্যান হিসাবে বহরমপুর পৌরসভায় কাজ করেছেন, স্টিল বিধানসভা একটা আরো বড় ক্ষেত্র, আপনি কি কি কাজ করতে চান আপনার বিধানসভা ক্ষেত্রে? বিধানসভা নিয়ে আমার অনেক বহরমপুরটা নিয়ে স্বপ্ন আছে। হুম। মানে এটা আমি কি বলবো, আমি আমার শহরটাকে ভালোবাসি। যেখানে ভালোবাসা থাকে সেখানে সব প্রত্যেক দিন নতুন একটা করে এখানকার যে মানে বহরমপুরের মানুষের যে ডিমান্ড অনুযায়ী একটা কাজ করার স্কোপ বাড়বে, এটা আমার মনে হয়েছে। যদি শহরের উপর ভালোবাসা থাকে বা বিধানসভার উপর ভালোবাসা থাকে, আমার প্রথমে যেটা আমার মনে হয়েছে, এই বহরমপুর শহর বা বহরমপুর বিধানসভা দীর্ঘদিন বিরোধীরা থাকতে থাকতে যেটা হয়েছে, যে বিধানসভাগুলো সরকারের সঙ্গে ছিল তাদের প্রত্যেকেরই কিন্তু আপনার আর্থসামাজিক অবস্থা বহরমপুরের তুলনায় কিছুটা হলো বেটার। কারণ যেখানে সরকারি দলের সঙ্গে যারা যুক্ত হতে পেরেছিল, প্রত্যেকটা জায়গায় দেখুন, আপনি মেদিনীপুরের উদাহরণ দিই আমি, যখন লেফট তখন ওরা লেফট, যখন তৃণমূল তখন টিএমসি। বর্ধমানকে দেখুন, লিডার লাগে না, অ্যাকচুয়ালি মানুষ অটোমেটিক করছে, জানে রুলিং পার্টির সঙ্গে থাকলে পরে কিছু না কিছু একটা অ্যাডভান্টেজ আছে। এই জায়গাটা বহরমপুরের মানুষজন কোনোদিনই এই অ্যাডভান্টেজ নিতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে বহরমপুর শহরের যে জায়গাটা দরকার, এখন ইনফ্রাস্ট্রাকচার, রোড, লাইট, এগুলো অটোমেটিক করতেই হবে। রাজনীতি যখন করছি তখন সার্বিকভাবে আমাকে ভাবতে হবে, এখানে কোনো বায়াসনেস নেই। যতক্ষণ আমার যেটুকু ক্যাপাসিটি আছে, যেটুকু ক্ষমতা আছে, এখন ভাবতে হবে আমাকে আমার চেয়ারম্যান আমার যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে দিয়ে, পরবর্তীকালে যদি বহরমপুর মানুষের আশীর্বাদে আমি বিধানসভায় যেতে পারি, তাহলে পরে আমাকে সেজগুলো নিতে হবে, প্রোভাইডেড সেই দলটা সরকারি দল হতে হবে। এটাই আমার বলার কথা আপনাদের পডকাস্টের মধ্যে দিয়ে, যে সরকারি দলের মধ্যে থেকে মেদিনীপুর, বর্ধমান যে সুবিধা পেয়েছে বা উত্তর চব্বিশ পরগনা সুবিধা পেয়েছে, সেই সুবিধাটা আমাদেরকে পেতে হবে এবার। কারণ এখানে ব্যক্তি নারুগোপাল মুখার্জি নয়, এখানে ব্যক্তি পুজোর থেকে দরকার, ব্যক্তি ইমোশনাল থেকে দরকার আমাদের খুব গ্রাউন্ড রিয়েলিটিকে বোঝার। গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে গেলে পরে একজনকে শক্তিমান হলে হবে না, আমার টোটাল পপুলেশনকে শক্তিমান হতে হবে। তার জন্য যেখানে আমার পাওয়ার সেন্টার, যেখান থেকে আমার বাজেট অ্যাপ্রুভাল বেশি পাবো, আমাকে তার সঙ্গে থাকতে হবে। এইটা না হলে পরে মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন থেকে, এটা হিস্ট্রিগতভাবে মুর্শিদাবাদ জেলার ডেটাগুলো দেখবেন, চিরকাল এখানে যখন এস্টাবলিশমেন্টের বাইরে ছিল, স্টেট গভর্নমেন্ট লেফট ছিল, এখানে কংগ্রেস ছিল, এখানকার এখনও পর্যন্ত লিটারেসি হার 77%, গোটা ভারতবর্ষে সব থেকে পেছনের দিকে আছে। পশ্চিমবঙ্গে তো রয়েছেই, ভারতবর্ষে সব থেকে পেছনের দিকে রয়েছে। এখানে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করেনি সেরকমভাবে, আজ থেকে নয়, দীর্ঘদিন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেনি। এখানকার পার ক্যাপিটা ইনকাম খুব কম এখানে, যেটা অন্য অন্য জেলায় অনেক বেশি। তো এই জায়গাগুলো আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে আমাদের নিজেদের ব্যক্তি ইমেজ তৈরি করার থেকে, আমাদের নিজেদের ব্যক্তি পুজো থেকে বেরিয়ে এসে সামগ্রিকভাবে কাজ করতে হবে, এই চেষ্টা আমার থাকবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। প্রচার শেষে রাত প্রায় মধ্যরাত অবধি এতটা সময় দেওয়ার জন্য আপনার আগামী নির্বাচনের জন্য অনেক শুভেচ্ছা রইল, এবং আশা করি যে যেভাবে বিগত দিনগুলোতে আপনি দক্ষতার সাথে কাজ করেছেন, ভবিষ্যতে আরো বেশি দক্ষতার সাথে আপনি কাজ করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।